আসসালামু আলাইকুম। আমি বায়োভেঞ্জার চ্যানেল থেকে মারিয়াম জুথিয়া বলছি। কেমন আছো সবাই? আজকে আমরা বায়োলজির কোনো নতুন চ্যাপ্টার শুরু করব না। আজকে বায়োলজির ছোট্ট একটা টপিক সম্পর্কে বলা হবে। তো এটা হচ্ছে বোটানির প্রথম চ্যাপ্টারের উপরে। আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম প্রথম চ্যাপ্টারের উপরে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গলগি বডি। তো গলগি বডি সম্পর্কে আমি যে একদম ইন ডিটেলস লাস্ট ভিডিওটাতে বলেছি তা না, সেখান থেকে সিকিউর একটা কোশ্চেন বলা হয়েছিল যে গলগি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো অবশ্যই যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। ওইটা প্লে লিস্টেই দেয়া আছে। তো ওইটার সাথে রিলেটেড করে ওইটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ছিল। এখন আজকে আমি আরেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়াবো, সেটা হচ্ছে লাইসোজোম। তো মেইনলি গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম এই অঙ্গাণুর কথাগুলো যদি আমি বলি, এখান থেকে কিন্তু ইন ডিটেলস গ বা ঘ এর কোনো বড় কোশ্চেন আসে না। এখানে মেইনলি আসে হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্টিভ, তোমার যেগুলো মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে তোমার অবজেক্টিভ জানতে হবে। আর সিকিউর যে তোমার খ নাম্বারের কোশ্চেন, সেখান থেকেও একটা দুইটা ছোট কোশ্চেন থেকে যায়। তো আসো আজকে আমরা লাইসোজোম শুরু করি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পরে যেগুলো অবজেক্টিভ সেগুলো বইতে দাগিয়ে নিবে, এবং যেটা তোমার কাছে রিটেনের সিকিউ আমি বলে দিচ্ছি, সিকিউর কোশ্চেনটাও বইতে দেয়া আছে, অবশ্যই বইতেও সিকিউর কোশ্চেনটাও দাগাই নিবে। তো লাইসোজোম প্রথমেই যখন আমরা বলতে নেই, এটাকে বলা হয় লাইসোজোম হচ্ছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এবং যদি আমি এই শব্দটাকে ভাঙি, লাইসোজোম, লাইসোজোম বলা হয়ে থাকে। লাইসোজোম হচ্ছে দুটি গ্রিক শব্দ, যেটা একটা হচ্ছে লাইসো, ঠিক আছে, আরেকটা তো বুঝাই যেতেছে যে সোমা। লাইসো মানে বুঝাইছে হচ্ছে হজমকারী, আর সোমা মানে আমরা অলওয়েজ জানি দেহ। এটা যদি কেউ আগের ভিডিও আমার ক্লাস না করে থাকো, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে সোমা কিন্তু আসলে বায়োলজিতে যখনই সোমা রিলেটেড কথাটা পাওয়া যায়, সোমা মানে অলওয়েজ দেহ বুঝায়। তো এখানে যেহেতু সোমা কথাটা আছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে হজমকারী একটি বস্তু। লাইসোজোম এমন একটা বস্তু যেটা ওর সংস্পর্শে যাই পায় ও সেটাকে ভক্ষণ করে বা হজম করে ফেলে। তো এই কারণেই না এখানে ফ্যাগোসাইটিক কথাটা খুব আসবে। তুমি লাইসোজোম তো তোমাকে উদ্দীপকে পুরো লিখে দিবে না যে লাইসোজোমেরই বর্ণনা দাও, বা পোস্টেও লেখা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে যে লাইসোজোমের কথা বলা হচ্ছে। তো এটা আমরা কিভাবে বুঝি? তোমাকে ফ্যাগোসাইটোসিস, ভক্ষণ করা, এনজাইমের আধার, এই যে কথাগুলো যদি বলা হয়, এটা থেকে আসলে বোঝা যায় যে এটা আসলে লাইসোজোমের কথা বলা হচ্ছে। তো প্রথমে আসো, তাহলে আমরা কি বললাম, লাইসোজোম হচ্ছে গ্রিক শব্দ থেকে আগত, দুটি গ্রিক শব্দ থেকে আগত, লাইসো আর সোমা। লাইসো মানে হচ্ছে হজমকারী, আর সোমা মানে দেহ। তার মানে পুরো শব্দটার অর্থ দাঁড়ায় হচ্ছে হলো হজমকারী একটি বস্তু বা দেহ। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে কোথায় থাকে? বলা হয়ে থাকে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ভেতরে লাইসোজোম সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে প্রাণী কোষে। সম্প্রতি নাকি লাইসোজোম উদ্ভিদ কোষেও আবিষ্কৃত হচ্ছে। তো এটা খেয়াল রাখতে হবে যে ব্যতিক্রম অবশ্যই আছে, বাট তোমার প্রধানত কোথায় পাওয়া যায়? প্রধানত অবশ্যই লাইসোজোম হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষের সাইটোপ্লাজমে ও ভাসমান থাকে, এবং এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটি অঙ্গাণু। তোমাদের বইতে কিন্তু এটা একটা ছবি আছে, এরকম কি থাকে, ও দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা বেষ্টিত থাকে। এখন কথা হচ্ছে ভেতরে তাহলে কি থাকে? দ্বিস্তর বিশিষ্ট থাকে, ঠিক আছে, বাট ওর ভেতর 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। এই যে কথাটা, এটাও একটা লাইসোজোমের খুবই একটা কিওয়ার্ড, যে ওর ভেতরে কোনো ধরনের তুমি প্রোটিন পাচ্ছ না, লিপিড পাচ্ছ না, কিচ্ছু না। আমরা যেগুলো আর কি যে কোনো অঙ্গাণু করতে গেলে না, তুমি দেখবা যে সেখানে প্রোটিন, লিপিড মানে রাসায়নিক গঠনে এই কথাগুলো থাকে, যে ও প্রোটিন দিয়ে গঠিত, লিপিড দ্বারা গঠিত, কিছু পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, কিছু আবার ভিটামিন থাকে। বাট তুমি যখন ওর রাসায়নিক গঠন করতে যাবা, যে ওর ভেতরে আসলে কি থাকে, সেখানে আসলে দেখা যায় যে ওর ভেতরে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম ছাড়া আর কিছুই থাকে না। এবং হাইড্রোলাইটিক মানে খুবই তীব্র অ্যাসিড, কোনো কিছু সংস্পর্শে আসার সাথে সাথে সেটা কি হবে, ভক্ষণ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই সবগুলো কথা একসাথে করি, প্রথম কোশ্চেন যেটা হবে, আমি যদি বলি 1 নাম্বার কোশ্চেন কি, লাইসোজোম কি, ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্ন আকারে জিনিসগুলো আজকে শিখি। লাইসোজোম কি? তো লাইসোজোম কি যদি আসে, তাহলে বলবো লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট একটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার বিশিষ্ট একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, তোমাদের বই যদি তোমরা দেখো, অবশ্যই একটু বইটা খুলে নিও, ঠিক আছে। বইয়ের ভেতরে লাইসোজোমের অংশটা যদি দেখো, প্রথম লাইনে এটাই লেখা আছে, লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত এমন একটা দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু, যেটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করতেছে। এবং কেন আধার বলছো, মানে বলা হয়েছে, এটা তো অবশ্যই বুঝতে পারলা।
কারণ ওর ভেতরে 40 থেকে 50 ধরনের কি থাকে, এনজাইম থাকে। এটাও কিন্তু একটা অবজেক্টিভ, কত ধরনের এনজাইম থাকে। আচ্ছা, এটা গেল। এরপরে তোমাদের কয়টা শব্দ নিয়ে গঠিত বললাম, দুটি গ্রিক শব্দ থেকে এটা আগত হবে, লাইসো আর সোমা। লাইসো মানে হজমকারী, সোমা মানে হচ্ছে দেহ। তাহলে এটার পূর্ণ অর্থটা দাঁড়াবে হচ্ছে এটা হচ্ছে একটা হজমকারী বা ভক্ষণকারী একটি দেহ। ঠিক আছে, এরপরে আসো এখানে যে কথাটা বলা হয়েছে যে এটা আসলে আবিষ্কার কে করছে। তাহলে আমরা যদি 2 নাম্বার কথাটা বলি, 2 নাম্বার কথাটা হচ্ছে কোন শব্দ হতে আগত, কোন শব্দ হতে আগত, এটা আমরা জানলাম। আর 3 নাম্বার পয়েন্ট দিব হচ্ছে আমরা আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে একজনই, তোমরা দেখবে আসলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ক্ষেত্রে অনেক আবিষ্কারকের নাম দেওয়া থাকে, সবগুলোই পড়তে হবে। এখানে আবিষ্কারক হচ্ছে তোমার ক্রিস্টিয়ান ডি ডুবে। ঠিক আছে, ডুবে। তো বানান ভুল হোক ঠিক হোক সেটা কোনো ব্যাপার না, তোমার উচ্চারণ মানে নামটা খালি শুধু মনে রাখতে হবে যে এটা ক্রিস্টিয়ান ডি ডুবে। 1955 সালে ক্রিস্টিয়ান ডি ডুবে সর্বপ্রথম তোমার কি করে, লাইসোজোম আবিষ্কার করে। প্রাণীকোষের যে লাইসোজোম সেটা ক্রিস্টিয়ান ডি ডুবে সর্বপ্রথম তোমার প্রাণীকোষে আবিষ্কার করেন এবং এটার নামকরণও সে নিজেই দেয়। ঠিক আছে, তাহলে আবিষ্কারক ও নামকরণ দুইটা কিন্তু একই হবে, ক্রিস্টিয়ান ডি ডুবে 1955 সালে। তাহলে আমার কিন্তু সূচনাটা বলা হয়ে গেছে, আই থিংক তোমরা বুঝবে। এবং এটা কয় স্তর বিশিষ্ট, এটা অবশ্যই দ্বি স্তর বিশিষ্ট, এটা যাতে মনে থাকে। এই হচ্ছে দ্বি স্তর। তোমরা যখন অঙ্গাণু করতে যাবা, রাইবোজোমকে বলা হয়ে থাকে এটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু। এরপরে তুমি যদি গলগি বডি পড়ো, লাইসোজোম পড়ো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ো, এরা সবাই কিন্তু দ্বি স্তর বিশিষ্ট, আবরণ বিশিষ্ট, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এগুলা যাতে খেয়াল থাকে। এখন আসো উৎপত্তি। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট দেওয়া হইতেছে হচ্ছে উৎপত্তি। একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু করতে গেলে তোমার কি কি পয়েন্ট জানতে হবে, সেইভাবে তুমি পয়েন্টগুলো সিরিয়ালি লিখে ফেলবা। যে অঙ্গাণুই তুমি পড়তে যাও, এই সিরিয়ালি এই পয়েন্টগুলো তুমি খালি জেনে যাবা যে আমি এইগুলা পয়েন্টগুলো জানি কিনা। যেমন উৎপত্তি বলা হয়ে থাকে, লাইসোজোম উৎপন্ন হয় হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি এটা পুরোটা লিখলাম না, ইআর দিয়ে লিখলাম। ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝায়। দেখো লেখা আছে উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। আর গলগি বডি দিয়ে তোমার কি থাকে, প্যাকেজকৃত থাকে। ঠিক আছে, গলগি বডি, এটা গলগি বডির ভেতরে এটা নিয়ে একটা কথা আছে কিভাবে প্যাকেজকৃত থাকে। তো ও নিঃসৃত হইতেছে বা উৎপন্ন হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কিন্তু ঝিল্লিবদ্ধ কার ভেতরে থাকে, ঝিল্লিবদ্ধ বা প্যাকেজকৃত থাকে হচ্ছে তোমার গলগি বডির অভ্যন্তরে বা ভিতরে। ঠিক আছে, তো এতটুকু যা আমরা বললাম যে সূচনা পর্যন্ত 4টা পয়েন্ট বলা হয়েছে, আই থিংক তোমরা এতটুকু বুঝেছো। তো এরপরে এখন আমরা 5 নাম্বার পয়েন্ট শুরু করব। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বিস্তৃতি। এবং বিস্তৃতি এই পয়েন্টটা ইনফিনিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনফিনিটি ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? অবজেক্টিভ। ঠিক আছে, তোমার এই যে আমি বলে দিলাম এটা ইম্পর্টেন্ট, ইনফিনিটি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ, তুমি তোমার বইতে দাগায় রাখো। যখনই পড়তে যাবা, তুমি যদি মনে করো পুরো লাইসোজোম পড়ার মতো টাইম তোমার নেই, তখন অবশ্যই এই পয়েন্টটা শুধু একটু দেখে যেও। ঠিক আছে, যেমন বিস্তৃতি বলা হয় যে সবচেয়ে বেশি, যেহেতু ওর ভেতরে একটা ফ্যাগোসাইটিক ভূমিকা আছে, তাহলে ফ্যাগোসাইটিক তোমার দেহের ভেতরে কে করে বেশি বলো? অবশ্যই শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, তো শ্বেত রক্তকণিকাকে আমরা কি বলবো, মানে শ্বেত রক্তকণিকার ভেতরে লাইসোজোম সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে, তো 1 নাম্বার পয়েন্টই যেটা বিস্তৃতি যদি বলি, এখানে পয়েন্ট দাও। বিস্তৃতি, বিস্তৃতির ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে WBC তে। ঠিক আছে, এখন এটার সাথে মিলিয়ে যদি বলা হয় যে তুমি একটা রক্ত কোষ, যে আমাদের 3 ধরনের, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট, এর ভিতরে তুমি ডাব্লিউবিসি তে লাইসোজোম সবচেয়ে বেশি পাইতেছো, কিন্তু এটার ব্যতিক্রমে বলা হয়, ব্যতিক্রমটা আমি উপরে লিখি, যে আরবিসি যে থাকে, আরবিসি তে লাইসোজোম থাকেই না। ঠিক আছে, আরবিসি তে লাইসোজোম থাকে না, এটা যাতে মনে থাকে। ঠিক আছে, আরবিসি তে লাইসোজোম থাকে না, কিন্তু ডাব্লিউবিসি তে আবার লাইসোজোম তোমার সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এছাড়া আর কোথায় কোথায় থাকে? এছাড়াও বলা হয় সব ধরনের প্রাণীকোষ, অবশ্যই যেহেতু এটা একটা প্রাণীকোষের বৈশিষ্ট্য, তার মানে সব ধরনের প্রাণীকোষ, এবং সব ধরনের প্রাণীকোষের ভেতরেও বলছে বিশেষ করে কাদের ভেতরে থাকে, বৃক্কের কোষ। 2 নাম্বার হচ্ছে অন্ত্রের আবরণী,
অন্ত্র মানে তো আই থিঙ্ক তোমরা বুঝো, অন্ত্র যে আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে পড়ি এরকম অন্ত্রর মতো বের হয়, তারপর বৃহদান্ত শুরু হয়। এই যে অন্ততে থাকে তাদের অন্ত আবরণের কথা বলা হয়েছে, যে এর ভেতরে তোমার পাওয়া যায়। এবং লাইসোজোমে নাকি বৃক্ক কোষগুলো আকারে একটু বড় হয়, ঠিক আছে, এই লাইনটা একটু মনে রাখো। লাইসোজোমের ক্ষেত্রে লাইসোজোম যখন বৃক্ক কোষে থাকে, তো লাইসোজোম যদি বৃক্ক কোষে থাকে, বৃক্ক কোষগুলো আকারে কিছুটা বড় থাকে, ঠিক আছে। এই কথাটা একদম প্রথমে নাই, পরে গিয়ে দেখবা লেখা আছে। তো আমি কিন্তু এই কথাগুলো বলে ফেলছি যে প্রাণীদেহের শ্বেত রক্ত কণিকায় শ্বেত রক্ত কোষে আসলে লাইসোজোম সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সব ধরনের প্রাণী কোষে থাকে, বৃক্ক কোষে থাকে, অন্ত্রের আবরণী কোষে থাকে, কিন্তু লাইসোজোমে থাকেই না। এটা কিন্তু আমাদের বিস্তৃতি কিন্তু পড়াশোনা দেখো মাত্র অবজেক্টিভের জন্য আমি বললাম ইম্পর্টেন্ট, মাত্র কয়টা পয়েন্ট, এটা মনে রাখাই যায়। এখন আসলে আরেকটা লাস্ট যে পয়েন্টটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে, সম্প্রতি আমি বলেছিলাম যে এটা প্রধানত প্রাণী কোষের বৈশিষ্ট্য, বাট সম্প্রতি এটা নাকি উদ্ভিদ কোষেও পাওয়া যায়। তো উদ্ভিদ কোষে যদি পাওয়া যায় তাহলে তুমি সেখানে ওইটাকে অবশ্যই লাইসোজোমই বলবা না, এখানে ওর নামটা কিছুটা কি হবে তোমার চেঞ্জ হবে, তখন সে ওকে বলা হয়ে থাকে হচ্ছে অলিওজোম, ঠিক আছে। কি বলা হয়ে থাকে? অলিওজোম, অলিওজোম বা হচ্ছে স্ফেরোজোম, স্ফেরোজোম। প্লিজ এই দুইটা নাম একটু মনে রাখো। এই দুইটা নাম আসলে কিসের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়? উদ্ভিদ কোষে যদি লাইসোজোম থাকে, উদ্ভিদ কোষে লাইসোজোম যদি থাকে, তাহলে উদ্ভিদ কোষে লাইসোজোমকে তুমি লাইসোজোম বলবা না, লাইসোজোমকে উদ্ভিদ কোষে বলা হয়ে থাকে অলিওজোম বা স্ফেরোজোম। এবং অলিওজোম বা স্ফেরোজোম যে থাকে এরা দ্বিস্তর বিশিষ্ট আবার থাকে না, আমরা এইমাত্রই বললাম লাইসোজোম দ্বিস্তর বিশিষ্ট, বাট অলিওজোম বা স্ফেরোজোম সবসময় থাকে হচ্ছে এক স্তর বিশিষ্ট, ঠিক আছে, এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট। তারপর তুমি এইমাত্রই বললা লাইসোজোমের তার ভিতরের দিকে পুরাটা অংশ 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা ভরা থাকে, বাট অলিওজোম বা স্ফেরোজোম যদি হয় ওর ভেতরটা মনে করো এইটাই অলিওজোম বা স্ফেরোজোম, ওর ভেতরে থাকে হলো তৈল জাতীয় পদার্থ, ঠিক আছে, তৈল জাতীয় পদার্থ দ্বারা, এগুলা দেখবা নিচ দিয়ে লেখা আছে, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ থাকে কিন্তু এক স্তর বিশিষ্ট হয়। তাহলে এখান থেকে কি একটা ছোট্ট কোশ্চেন আসতে পারে না? ছোট্ট কোশ্চেন হয়তো তোমার ইসে দিবে না, ইন্টার পরীক্ষাতে দিবে না, বাট এটা কিন্তু আমার একটু অবজেক্টিভ আকারে বা আমাদের যে ঢাকা বোর্ডে প্রশ্ন হয় সেখানে ভর্তি পরীক্ষার সময় যে প্রশ্ন করে সেখানে কি একটু দিতে পারে না যে আসলে লাইসোজোম আর অলিওজোমের পার্থক্যটা কি, বা লাইসোজোম আর স্ফেরোজোমের ভিতরে মেইন পার্থক্যটা কি। তাহলে কি কি লিখবে বলো তো? আমি এক পাশে লিখি লাইসোজোম, আরেক পাশে লিখলাম হচ্ছে তোমার ওই যে স্ফেরোজোম, ঠিক আছে। লাইসোজোমের ক্ষেত্রে সবসময় মনে রাখবা ওরা হচ্ছে এক স্তর বিশিষ্ট, সরি এরা হচ্ছে দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট। আর এটা অবশ্যই কি হবে বলো? এক স্তর বিশিষ্ট গেল। 2 নাম্বার হচ্ছে এরা হচ্ছে তোমার ভেতরে 40 থেকে 50 ধরনের কি থাকে তোমার ওই যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম বিদ্যমান থাকে। আর এখানে আমরা বলবো ওদের ভিতরের দিকে পুরোটাই হচ্ছে তৈল জাতীয় পদার্থ, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ থাকে, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আচ্ছা আরেকটা বলা যায় লাইসোজোমের ক্ষেত্রে প্রাণী কোষে থাকে, এটা হচ্ছে প্রাণী কোষে থাকে। আর এটা অবশ্যই কোথায় থাকে বলে? উদ্ভিদ কোষে থাকে, মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাইসোজোমকে আমরা কি বলে থাকি? স্ফেরোজোম বলি, ঠিক আছে। উদ্ভিদ কোষে যখন লাইসোজোমই, বাট লাইসোজোমই যখন উদ্ভিদ কোষে থাকে তখন তাকে আমরা স্ফেরোজোম বা অলিওজোম বলি। তাহলে দেখো তোমার বই অনুপাতে তুমি যদি আসলে করতে চাও তাহলে এরকমই হয়। এটা বলছে এরা আকারে একটু ছোট হয়, মানে লাইসোজোম একটু আকারে বড় হবে, অলিওজোম বা স্ফেরোজোম আকারে একটু ছোট হয়। তো এটা আমরা না দেই, অন্তত এই 3টা পার্থক্য আকারে তুমি লাইসোজোমের সাথে স্ফেরোজোম পড়ে নিলে। এরপরে লাইসোজোম বা স্ফেরোজোমের ভেতরে মেইনলি আছে হচ্ছে তোমার লাইসোজোমের গঠন বৈশিষ্ট্য। এটা যে আমি লিখলাম এটা আমরা 6 নাম্বার পয়েন্ট দিই। এটা হচ্ছে লাইসোজোম ও স্ফেরোজোমের পার্থক্য, ঠিক আছে। নেক্সট যেটা আমরা শুরু করব সেটা হইতেছে তোমার গঠন, লাইসোজোমের গঠন, ঠিক আছে। লাইসোজোমের গঠনের ক্ষেত্রে এটা আবার একটু বড়,
ঠিক আছে, তো আমরা এটা আবার নেক্সট ভিডিওতে দিয়ে দিই। তোমরা অবশ্যই এইখানে অবজেক্টিভে যতটুকু পার্ট বলা হয় এখান থেকে রিটেনের আসলে এই জিনিসটা ছাড়া আর কিছু নেই। লাইসোজোমের সাথে স্পেরোজোমের মধ্যে পার্থক্য লিখো। বাকি আরেকটা অংশ আছে, গঠন বৈশিষ্ট্য আছে, এবং খ নাম্বার সিকিউর একটা কোশ্চেন এই চ্যাপ্টারে এখনো মানে এই টপিকটাতে এখনো বলা বাকি আছে। এটা আমি নেক্সট পার্টটাতে দিয়ে দিই, এবং অবশ্যই এটা দেখার পরে ওই পার্টটা সাথে সাথেই দেখে ফেলবে, যাতে পুরো টপিকটা সম্পর্কে অন্তত তোমার একটা ভালো বেসিক একটা ধারণা ক্রিয়েট হয়। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। এবং হ্যাঁ, আমি দেখেছি তোমরা কমেন্ট করো অনেকেই যে হ্যাঁ ম্যাডাম ভিডিও তোমাদের ভালো লাগতেছে, অনেকেই খুব ভালো মতো থ্যাংক ইউ দিয়েছো। তো আমিও অনেক খুশি যে তোমাদের এগুলা ভালো লাগতেছে, বা আমি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারতেছি। যার যে টপিকের জন্য দরকার হয় আমাকে একটু লিখো, আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আমি ভিডিও আপলোড করে যাবার। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে খনিজ লবণ পরিশোষণের আমরা একটা টপিক করতেছিলাম, সেখানে লুন্ডেগড়ের মতবাদ সেই টপিকটা বাদ ছিল। এটা আমি রিসেন্ট 1-2 দিনের ভেতরেই এই মতবাদটা দিয়ে দিব। তো ওই লুন্ডেগড়ের মতবাদটা যদি দেয়া হয় তাহলে খনিজ লবণ পরিশোষণের পুরো প্লে লিস্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো আমি বলবো তোমরা যদি খনিজ লবণ পরিশোষণের ওই প্লে লিস্টটা না দেখে থাকো, যারা অন্তত এখন সেকেন্ড ইয়ারে আসো, নিউ সেকেন্ড ইয়ার, 9 নাম্বার চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো প্লে লিস্টটা দেখে এটা কমপ্লিট করে নোট করতে চাইলে নোট করে ফেলতে পারো। এবং লুন্ডেগড়ের মতবাদটা কিন্তু আসলে খুব টাফ, এটা আমি খুব ডিটেলস, এবং এটা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাসও হয়ে যেতে পারে। তখন এই ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে এবং পুরো খনিজ লবণ পরিশোষণের প্লে লিস্টটাও কমপ্লিট করবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো এবং অবশ্যই পড়াশোনার উপরে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, খোদা হাফেজ। কতক্ষণ সেটা ছোট